আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিডি হালচালের সাথে এই মুহূর্তে যারা জয়েন্ট আছেন সবার প্রতি ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজ দেখলাম আমরা যে মিমির বাসায় তার মামাবাড়ির যে অতিথিরা এসছে, মামাবাড়ি থেকে তাদেরকে দাওয়াত করেছে। হ্যাঁ, অনেক রকম আইটেম করেছে, নাস্তার আইটেম থেকে দুপুরে খাবার পর্যন্ত ব্যাপক আয়োজন। অন্তত মিমির তরফ থেকে যা করা হয়েছে, ওই তিশা, সাবিনা, মিম, এরা মেহমান আসলে যে ধরনের আয়োজন করে তার চাইতে একটু বেশি আয়োজন এই মামাবাড়ির জন্য মিম এবার দেখিয়েছে। কিন্তু এগুলা তৈরি করার কিংবা দেখানোর কারিগর কে ছিল বলুন তো? ওই আপা, মিমের বাসার আপা এগুলা তৈরি করেছে। সে যেহেতু প্রবাসী একজন, মানে কাজ করতো প্রবাসী বসে বিভিন্ন রকম, বিশেষ করে এরকম ডেজার্ট আইটেমগুলা প্রবাসী যারা থাকে তারা কিন্তু অনায়াসে করতে পারে কিংবা শিখে থাকে। সেগুলা শিখে মিমের বাসায় এসে সে তৈরি করেছে। তাই আমরা কিন্তু মিমের এই তৈরি করা ভিডিও দেখতে পাইনি, শুধু দেখেছি যে মিম ফালুদা নাড়াচাড়া করেছে, এতটুকুই। অর্থাৎ ফলগুলা কেটে সে মেশাচ্ছে। কিন্তু আবারও বলছি, এগুলা কিন্তু শিখিয়েছে মিমের বাসার আপা, সেই তৈরি করে মিমকে সাহায্য করেছে। যাই হোক, মিমের মতো কিপটা মেয়ে যে মেহমানদের আসলে ঘরের কোথায় চামড়া, মুরগির চামড়া, পা, পাখনা এসব আছে, কোথায় ওই ছাটাই মাংস গরুর এগুলো আছে, রান্নাবান্না করে এভাবেই সে আপ্যায়ন করে থাকে, বিগত আমরা ভিডিওতে দেখেছি। কিন্তু মামাবাড়ির এই লোকজনকে যেভাবে আপ্যায়নের ইচ্ছা পোষণ করে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছে মিম, এই বড় কলিজা মিম কিভাবে দেখাতে পারলো? হ্যাঁ, দেখাতে পেরেছে শুধুমাত্র ওই শারমিনকে টেক্কা দিয়ে। ইদানিং দেখবেন শারমিন বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম আইটেম তৈরি করে তার শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়াচ্ছে, শারমিনের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য এই মিম তাই এসব আইটেম এনে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছে। যদিও মিম জানে না কখন কোন আইটেম খেতে হয় কিংবা মেহমানের সামনে দিতে হয়। ভাবুন তো, সাত সকালে নাস্তা খেতে এসছে, সে ডেজার্ট আইটেম নিয়ে বসছে। হ্যাঁ, সে পরোটা এনেছে, ভাজি এনেছে, পুডিং করেছে, এই পর্যন্তই তার থেমে যাওয়া উচিত ছিল। বাকি যে ডেজার্ট আইটেমগুলো সে উপস্থিত করেছে, সেগুলি সাধারণত মানুষ দুপুর টাইমে, অর্থাৎ 12টা-1টার সময় যে নাস্তার মানে ইচ্ছা পোষণ করে অনেকে, তখন খেতে হয়, বিকালের নাস্তায় খেতে হয়, কিংবা এই যে সন্ধ্যার পরে কেউ চায়ের আগে একটু এ ধরনের ডেজার্ট আইটেমগুলো মুখে দিতে পারে। কিন্তু আমাদের মিম অর্থাৎ মিনি বেগম এগুলা নাস্তা হিসাবে এনে সবার সামনে দিয়েছে। যাক, সে দিতে চেয়েছে, তার সে হয়তোবা জানে না কখন খেতে হয়, কারণ জানার কথাও নয়। যে পরিবারে মিম বড় হয়েছে সেই পরিবারের লোকজন এগুলো তো কখনো দেখেইনি, কখন কি খেতে হয় সেটা তো দূরের কথা। বন্ধুরা, এই যে মিম খুব উৎসাহ সহকারে ছোট্ট একটি পুডিং সবার সামনে দেখিয়েছে যে তাদের উদ্দেশ্যে পুডিং বানিয়েছে। সে একটা নয়, দুটো পুডিং বানিয়েছে। বাবু বলেছে একটা নাকি টেস্ট করতে করতেই শেষ হয়ে গিয়েছে, আর একটা দিয়ে সে ওখানে উপস্থিত ছিল কম করে হলেও 15 জন। 15 জনকে ছোট্ট একটা পুডিং পিচ কেটে কেটে কোনো রকম সে প্লেটে দিয়েছে কিংবা পিরিচে দিয়েছে দেখলাম। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে মিমের বাবা করিম ব্যাপারী যখন আসলো, মিম কিন্তু বড় একটা পুডিং, প্রায় ওই যে আরেকটা যে পুডিং বানিয়েছিল একটু খেয়ে তারা টেস্ট করেছে আর অর্ধেকের বেশি পড়েছিল, সেটা বাবাকে দিয়েছে। বাবাকে দিয়ে দেখাচ্ছে আর বলছে যে বাবা সবার শেষে এসছে তাই ভাগে বেশি পেয়েছে, এটা ছিল। বাবা যদি চায় পুরোটাও খেতে পারে। তার বাবা বলছে আবার আমি কি পুরোটা খাবো? তখন বলছে তুমি যদি চাও পুরোটাও খেতে পারো। তার মানে এই যে মেহমানের সামনে যেগুলা সে দিচ্ছে, আপনারা কি মনে করেছেন মন থেকে দিচ্ছে? মন থেকে সে তাদেরকে খাওয়াচ্ছে? একদম না, দেখানো। এই ভিউয়ার্সদের এবং শারমিনকে দেখাচ্ছে যে দেখ আমিও পারি তোর মতো এগুলা তৈরি করতে। ভিউয়ার্সদের দেখাচ্ছে যে তোমরা তো প্রত্যেক সময় আমাকে তিরস্কার করো, মেহমান আসলে আমি আপ্যায়ন করতে পারি না, দেখো আমি কত কিছু দিয়ে আপ্যায়ন করেছি। তাই সে ওই পুডিং,
তারপর ফালুদা, আরেকটা যেন কী বানিয়েছে সেটা তো নামই আমাদের সামনে বলতে পারলো না, আর ক্যামেরা থেকে খুব একটা কাছেও দেখায়নি। তো যতটুকু মনে হয়েছে দুধের কোনো আইটেম, মিষ্টি আইটেম তো অবশ্যই, কিন্তু নামটা যেহেতু বলেনি আমরা কী করে বুঝবো। তো বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি যে মিম দেখলাম আইটেম করেছে গরু মাংস, মুরগির মাংস রোস্ট করতে চেয়েছিল, ওপাশে দেখলাম যে ডিমও এনেছিল মেবি। তখন তিশা বলছে যে এটা কি বিয়েবাড়ির খাওন নাকি এত কিছু খাবে? বিয়ে বাড়ির খাওয়ানোর চাইতে একটা মেহমান, বিয়ে বাড়িতেও মেহমান আসলে খাওয়ায়, বাড়িতে যারা সে তারাও মেহমান, তাদের কেন তাহলে ডিম, পোলাও, মুরগি রোস্ট এগুলো খাওয়াতে পারবে না? এই যে এই তিশা যে একটা ক্রিমিনাল, তিশা যে সব কিছুর মধ্যে একটা ঘুঁটু বানিয়ে দেয়, একটা ক্রিমিনালি চাল চালে, তা কিন্তু প্রতিটা পদে পদে দেখা যায়। আমি আজ সেই কথাগুলাই বলবো। এই যে তিশা কথায় কথায় বলে প্রতিবন্ধী, ওকে নিজের শরীর কখনো আয়নার সামনে দেখে না, ও নিজেই তো একটা প্রতিবন্ধী। একটা বয়স্ক মহিলা ক্যামেরার সামনে মুখের যে অঙ্গভঙ্গিগুলা তুলে ধরে, ফেস ক্যামেরা, সেলফি ফেস ক্যামেরাতে সে যেভাবে অঙ্গভঙ্গি করে, সেগুলা কি প্রতিবন্ধীর মধ্যে পড়ে না? এই যে তিশা কথায় কথায় সুস্থ সবল মানুষকে প্রতিবন্ধী বলে সে স্পেশাল বেবিদেরকে অপমান করছে। সত্যি এটা একটা ন্যাকারজনক কাজ বলে আমি মনে করি। প্রতিবন্ধী যারা বলে তারাই আসল বুদ্ধি প্রতিবন্ধী, তাই তাদের হেতাহেত জ্ঞান থাকে না, তাই তারা যা ইচ্ছা তাই বলতে পারে। তো এই যে রোস্টের জন্য মিম মুরগি কিনে এনেছিল, তিশা নিষেধ করেছে, কারণ তিশা নিজেই তো তার বাড়িতে এভাবে আপ্যায়ন করেনি। তো তিশার তো হিংসা হতেই পারে যে আমার চাইতে মিমের প্রশংসা বেশি করে ফেলবে, তাই মিমকে পরামর্শ দিয়েছে ডিম রাঁধতে হবে না, আর মুরগি রোস্টের বদলে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে মুরগি রান্না করেছে ভোনা বোধ হয়। যাই হোক, সে পর্যন্ত না হয় ঠিক ছিল, কিন্তু এই যে দেখতে পেলাম যে একটা বড় ইলিশ মিম আনিয়েছে তার বাবাকে দিয়ে, হয়তো বাবাকে বলেছিল একটা বড় ইলিশ আনতে, তো তার বাবা তো ওখানে বসেই থাকে, ওই কখন জেলেরা আসবে মাছ নিয়ে সারাক্ষণ ওখানে বসে টাইম পাস করে, আর আসার সময় বাইদাদের ভিক্ষা করা যে ছোট ছোট মাছ সেগুলা সে কিনে নিয়ে আসে। তো আজকে সে মিমের জন্য একটা বড় সাইজের ইলিশ এনেছে। সেই ইলিশটা সম্পূর্ণ দোষ মামির উপর দিল, যে মামি নাকি কচু দিয়ে এই মাছ খেতে চেয়েছে, তাই সে কচু দিয়ে বড় বড় ইলিশ মাছগুলা রান্না করেছে। মামিটাকে যতবার বলেছে মামি খেতে চেয়েছে, মামি কিন্তু মুখ দিয়ে একবারও স্বীকার পায়নি। এমনি কি মামি যখনই বলতো যে কচু দিয়ে মামি খেতে চেয়েছে, মুখটা অন্ধকার হতো। তারপর হঠাৎ করে এই বাবু বলে বসলো মামি বলেছে নাকি এই খাবারটা মামা পছন্দ করতো। তখন মিম বলেছে যে হায় রে মেয়ে মানুষ, হয়তো মিমের এখানে ভুল বোঝার হয়েছিল কিংবা শুনেছিল, মামি আসলে তার মামা কচু দিয়ে এই ধরনের খাবার খায় এই কথাটা বলেছিল। আর যদি সে খাবার খেতেও থাকে কচু দিয়ে, তাহলে কিন্তু মিম পারত ওই যে লেজ মাথা কিছু কাটাকুটি দিয়ে কচু দিয়ে রান্না করতে। আসলেই কিন্তু কচু দিয়ে ইলিশ মাছ মজা হয়, এটা আমার ব্যক্তিগতভাবেও পছন্দ। তবে 600-700 গ্রামের যে ইলিশগুলা থাকে, সেই ইলিশের কিছু মাছ আর মূলত লেজা এবং মাথা দিয়ে এটা রান্না করলে মন্দ লাগে না, কিন্তু বড় সাইজের ইলিশ নষ্ট করার কি দরকার ছিল মিমের? হ্যাঁ, মামি কচু দিয়ে খেতে চেয়েছে, তুমি সেটা মামিকে মাথা লেজা কিছু কাটা দিয়ে রান্না করে দিতে। আর বাচ্চারা আছে কিংবা ওই যে তিশার জন্য তুমি ডিম ভাজি মাছ ভাজি করে রেখেছো, সেরকম তাদের সঙ্গে ওই মাছ ভাজিগুলা দিলে কি খুব বেশি কষ্ট হয়ে যেত মিমের? রান্নার আইটেম কি বেড়ে যেত? ইলিশ মাছ রান্না করতে কিন্তু সবচাইতে সহজ, না লাগে বেশিক্ষণ তাপ কিংবা চুলায় রাখা লাগে, না লাগে বেশি মশলা কিংবা কষানো ইত্যাদি। তো মিম আসলে বাচ্চাদেরকে মনে হয় এই বড় বড় মাছ খাওয়াবে না, সে পিস তুলে রেখেছে যেহেতু সামনে আসছে তার প্রাণপ্রিয় জাতির দোলা ভাই চুম্মু আওলা বাপ্পি, সাথে আসছে তার ওই যে পান্থা বাতে ছোটোবেলা হইতে শরিকদার ছিল এই তানজিলা, সেও আসছে, এরকম একটা কথা আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে উঠে এসছে জানতে পেরেছি। তো সেখানে তার জন্য কিছু পিস তুলে রেখেছে
ক্যামেরার সামনেও সেটা বলেছে। এদিকে তো এই বড় মাছ দেখে, মাছের ডিম দেখে, গরুর মাংসে বড় বড় দুটো নলা ছিল, এদিকে চোখ ছিল হলো বাবু মশাইয়ের। হ্যাঁ, ছাগল বাবু এই যে মাছ এবং ওই গরুর যে বড় বড় দুটো হাড্ডি, নলা জাতীয় হাড্ডি, এ দুটো খাওয়ার জন্য লক লক করছিল। বারবার বলছিল এই যে মাছের ডিম আর নলা দুটো আমার দিকে চেয়ে আছে, আমাকে বলছে খেতে, কিন্তু মুরগি না, মুরগির মাংস তার যেহেতু ওটা সোনালি, ওর উপর তার টার্গেট ছিল না। সে চেয়েছিল যে মাছের ডিম আর নলা একটা তার প্লেটে উঠবে, কিন্তু দুর্ভাগ্য যে সে ভুলে গিয়েছে সে নিষ্কর্মা, বেকর্মা, একটা ভাদাইম্মা, একটা গৃহপালিত স্বামী। তাকে আসলে এই মিম সবসময় ট্রিট করে ঘরের কাজের ছেলেদের চাইতে একটু বেশি। সে যদি এই যে নলা কিংবা মাছের ডিম খেতে চায়, সেটা খেয়ে দিয়ে কেউ বাঁচলে তবে তো বাবু খাবে। বাবুর ভাগ্যে আর জুটল না, না নলা, না এই মাছের ডিম। সবাই মানে তিশা, বিশেষ করে তিশা ভেঙে, যেহেতু তিশা বলেছে যে আমি অন্য কোনো কিছু দিয়ে খাবো না, ইলিশ মাছ ভাজি ছাড়া খাবো না, তাই ইলিশ মাছ একটা ভেজে দিয়েছে তিশাকে আর ডিম। সেই ডিম সবাই ভাগাভাগি করে খেলো, আর ক্যামেরা নিয়ে সেটা ভিডিও করতে থাকলো এই গৃহপালিত স্বামী বাবু। সত্যি বাবুকে দেখলে হাসবো না কাঁদবো না ঘেন্না করব বোঝা ওঠার দায়। ও কিন্তু মনে মনে অনুতপ্ত মিমকে বিয়ে করে, এখন না পাচ্ছে সইতে, না পাচ্ছে বলতে। মিমকে কিন্তু বিভিন্নভাবে এখন সে খোঁচা মারতে থাকে। মজার ব্যাপার কি জানেন, এই যে বাবু তার শাশুড়িকে খুব অনায়াসে চাচি বলে আর চাচাকে বাবা বলে, কিন্তু এই মিম কখনো তার চাচিকে শাশুড়ি কিংবা এই যে শারমিনকে ননাস এই জাতীয় কোনো স্বীকৃতি কিন্তু মিম দেয় না। এই যে মিম এত কিছু আয়োজন করছে, আমরা মিমের কাছে একবার তার শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত করে ঠিক এইভাবে এত এত আইটেম দিয়ে খাওয়ানোর দাবি রাখছি। ঠিক যেমন তানজিলার ভিডিওতে দাবি রেখেছি যে বাপ্পি তিশাকে পানিতে চুবিয়ে এই ধরনের তার দুই শাশুড়িকে নিয়ে যে ভিডিও করেছিল, সেই ধরনের ভিডিও আমরা ভিউয়ার্সরা দেখতে চাই। বন্ধুরা, এই তিশা বলেছিল তার টাকার দরকার নেই, ইউটিউব থেকে তার লাখ লাখ টাকা আসে না, সে ইউটিউব ছেড়ে দিবে। কিন্তু কোথায়, সে তো এখন পারলে দিনে 3টা করে ভিডিও দেয়, ঘুমের আগ মুহূর্তে একটা ভিডিও ছাড়ে, আর দুটো তো এখন কম্পালসারি। এই যে মিম বলেন, সাবিনা বলেন, সবাই কিন্তু খুকি তো আছেই, 2-3টা করে ভিডিও ছাড়তে এরা ভুলছে না। এদেরকে নিয়ে শুধু ব্যবসায়ী নামে নিয়ে শারমিন, শাহিনের বউ শারমিন, শারমিন নিজ গতিতে ভিডিও দিচ্ছে, শারমিন ব্যবসাও করছে না তাদেরকে নিয়ে, আবার তাদের প্রতি কোনো দায়িত্ব পালনও শারমিন করছে না। এটাই শারমিনের চরিত্র। শারমিনকে দেখলাম সবাই বরণ করে নিচ্ছে, আসলে বরণ করা নয়, তিশার কন্টেন্ট তৈরি করার ছল। তিশা সবার কাছে ভালো সেজে থাকতে চায়, তিশা সবার কাছে ভালো থাকতে চায়। তিশাই কিন্তু সবাইকে উস্কে দেয়, সবার মধ্যে ঝামেলা বাঁধায়, আবার সবার সঙ্গে সে ভাব নিয়ে চলে। এই যে শাহিনের বউয়ের ঝগড়াটা কিন্তু তিশা থাকা অবস্থায় হয়েছে। তিশা কিন্তু কখনো মিলন হোক এরকম কিছু দেখায়নি, বাট তিশার অ্যাবসেন্সে আসা যাওয়া করতে করতে এক সময় শারমিনের মন নরম হয়েছে, সে শ্বশুরবাড়িতে আসতে রাজি হয়েছে, এবং আস্তে আস্তে এমন এক সময় এসছে যেখানে এই তিশা উপস্থিত। ঘরে যখন ক্ষীর রান্না হলো, তখন তিশার মাথায়, তিশা কিন্তু দুর্দান্ত হঠাৎ হঠাৎ কন্টেন্ট তৈরি করার ক্ষমতা রাখে, এটা কিন্তু স্বীকার করতেই হবে। এই যে তিশা পট করে নিজের আইডিতে কন্টেন্ট তৈরি করে ফেললো, ফিরনি সবাই যেন এই শাহিন আর শাহিনের বউকে খাওয়ায়, তাদেরকে ওয়েলকাম জানিয়েছে, তাদেরকে এই যে নতুনভাবে যে সংসার করছে এই সংসারে স্বাগত জানিয়েছে, দোয়া করেছে, ইত্যাদি ইত্যাদিভাবে সে একটা ভিডিও করেছে যেখানে দেখা গিয়েছে তার বাবা, তিশার বাবা, তিশার মা এই ক্ষীর খাইয়ে দিচ্ছে শাহিন এবং শাহিনের বউকে, আবার শাহিনও আদর করে খাইয়ে দিয়েছে তার বউকে, আবার বউও খাইয়ে দিয়েছে শাহিনকে। এই সব কিছুই কিন্তু তিশার দ্বারা সম্ভব। শাহিন কিন্তু তখন বলেছে এর আগে কখনো তাদেরকে তার পরিবার থেকে মিষ্টিমুখ করায়নি, তাই এতদিন বোধহয় মিষ্টি কথা বের হয়নি। শাহিনের মনেও কিন্তু জানে, শাহিনও কিন্তু বোঝে যে তার বউ অবহেলিত। এই যে এই মুহূর্তে যখন এরকম কথাবার্তা হচ্ছিল, ঠিক
তখন তিশা পট করে একটা ক্রিমিনালি করে ফেললো যে তার মা কাকে বেশি ভালোবাসে এটা ক্যামেরার সামনে বলতে হবে। কেন? মায়ের কাছে সব সন্তান সমান, মায়ের কাছে কম বেশি বলে কিছুই নেই, এটাই প্রত্যেক সন্তানের বোঝা উচিত, জানা উচিত। 19-20 যদি থেকেই থাকে সেটা নিয়ে এত মানে থিসিস করা, গল্প করা, খুঁচিয়ে দেওয়া কি দরকার? দুই ভাইকে নিয়ে বলছে কাকে বেশি ভালোবাসে। মা যদি একবার মুখ ফুটে বলতো শাহিনকে, তাহলে মিজান খেপে যেত, মিজানের কথা বলে শাহিন মনে কষ্ট পেত, এটাই স্বাভাবিক। এই যে বর্ণহাতি সাবিনাকে বেশি ভালোবাসে বারবার বলে মিম এবং সাবিনা, হয়তোবা দেখবেন সাবিনাকে প্রায় 3 বোন একসাথে হলে 2 বোন অর্থাৎ ছোটটা মিনি আর তিশা, এরা দুজন কিন্তু এই বর্ণহাতিকে বিভিন্নভাবে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে। কেবলমাত্র কি তাহলে বাবা মা বেশি ভালোবাসে এই জন্য? বন্ধুরা, দেখলাম আমরা সবাই জানি যে মিজান খুব ভদ্র ছেলে, কিন্তু মিজানের সামনে কথা বলে সেও ছেড়ে দেয় না। আমি বিগত দিনের ভিডিওতে বলেছি যে মিজানের সঙ্গে তার বাবা মায়ের সম্পর্কটা অতটা ভালো নয়, অতটা আলাভোলা মিজান নয়। মিজান সর্বক্ষণ ঝাড়ি মেরে মেরে তার বাবা মার সামনে কথা বলে, তার প্রমাণ কিন্তু আজ আমরা পেয়েছি। মিজানকে যখন বলল কে বেশি ভালোবাসে, মিজান বলল বড় মিয়াকে বেশি ভালোবাসে বড় ভাইকে, কারণ বড় ভাই আকাইমা ভাদাইমা তার দেখলেই বলে এই তুই খাইতে খেয়েছিস, আয় আয় বয় খেতে বয় খেতে বয়। আর আমি সারাদিন পরিশ্রম করি, তার বাড়ি এটা করেছি ওটা করেছি, প্লাস্টার করেছি, সারাদিন করার পর সন্ধ্যার পরে আবার তুই এটা কর ওটা কর, এরকম কাজ দেয়, কখনো বলে না খাওয়ার কথা। এই যে খ্যাচখ্যাচ করা কিংবা এই কথা বলার সুযোগ কিন্তু তিশা দেখিয়ে দিল, মেজানকে সাহস জুগিয়ে গেল। এগুলা তিশার খুব খারাপ অভ্যাস, খুব ক্রিমিনালি অভ্যাস, যারা খুব ভয়াবহ অবস্থা রূপ ধারণ করে প্রতিটা পরিবারে। এই যে খুকিকে যখন ডেকে বলল, খুকিও বলল যে মিজান অনেক পরিশ্রম করে, তাও মা আরও পরিশ্রম করতে পারে বলে, কিন্তু ভাইজানকে কখনোই কোনো কেউ দায়িত্ব দেয় না কিংবা কোনো পরিশ্রম করে না। বন্ধুরা, শাহিনের চোখে কি হয়েছে? ঘরবাড়ি চেঞ্জ করার সময় কোনো আঘাত পেয়েছে, না জনগণের এই মাছ ধরা নিয়ে পিটান খেয়েছে? যদিও যতটা জানতে পেরেছি মাছের কাছে এখনও শাহিন ঘোরাঘুরি করছে না, ভবিষ্যতে আরও কয়েকদিন 15 দিনের মতো আছে, দেখা যাক এই শাহিনের কী অবস্থা দাঁড়ায়। তো এদিকে তো বাপ্পি নাকি এই তিশার বিরহে কান্নাকাটি শুরু করেছে নিশির কাছে। নিশি তার ভিডিওর মাধ্যমে এমনই বার্তা দিয়েছে, তার ভাই নাকি তার মায়ের জন্য পাগলের মতো কান্না করেছে। কেন হঠাৎ করে, কেন এত পাগলের মতো কান্না? পদ্মার এত আনন্দ, এত ফুর্তি, ডেজার্ট খাইয়ে আবার ওই যে গরুর নলা খাইয়ে ফেলছে, তারপর ঝাটকা ইলিশ খুকি রান্না করছে, খিচুড়ি রান্না করছে, এগুলো খেতে পাচ্ছে না, এগুলা মানে উপভোগ করতে পারছে না, ভিডিও ধারণ করতে পারছে না, সেই বিরহে কাছে যে মা যদি আজ বেঁচে থাকতো আমি ছুটে যেতাম তিশার সাথে। কিন্তু এই বাবু সরি এই যে চুম্মা আওলা বাপ্পি কি জানে যে তার মা বেঁচে থাকতে এই সাথী কখনো এ বাড়িতে আসতো না, আর সাথীর পিস তারাও এ বাড়িতে আসার সাহস সঞ্চয় করতো না। যদিও শোনা যায় বিয়ের সময়, বিয়ে উপলক্ষে এই নানি এসেছিল। আচ্ছা, নানির মুখে কখনো হাসি দেখি না কেন? বুড়া মানুষ হাসলে কত সুন্দর লাগে, নানির হাসিটাও দাও কেন? তবে কি নানিকে বলেছে তুমি ক্যামেরার সামনে বেশি কথা বলবা না, বেশি হাসাহাসি করবো না, এরকম কিছু? ঠিক মানে মাথায় আসে না, সারাক্ষণ 24 ঘন্টা মুখটা গোমরা হয়ে বসে থাকে এই নানি। অথচ নাতিদের সঙ্গে একই ফাজলামো দুষ্টামি এগুলাই কিন্তু নানিদের করা উচিত। অনেক দিন পর এই নাতিদের সঙ্গে দেখা। যাই হোক, ধরে নিলাম যে ক্যামেরা অন থাকে বিধায় কেউ সাবধান করে দিয়েছে যে বেফাস কিছু কাজ করো না, তাই সে নিজেকে সবসময় সংযত সহকারে ভয়ে ভয়ে ক্যামেরার সামনে থাকে। বন্ধুরা, ওদিকে দেখলাম যে সাবিনাকে এই আত্মীয় স্বজনকে দাওয়াত করবে না, অর্থাৎ বোনরা মিলে কি এরকম কিছু বলেছে? মিম বলেছে যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব খাওয়ানোর, যে টাকা মানে খরচ হবে সেটা আমি না হয় ভিডিও করে তুলে নিব। আর কিন্তু জামা কাপড় দিতে গেলে আমার কিন্তু এই কন্টেন্ট তৈরি করার থেকে বেশি পড়ে যাবে, তাই জামা কাপড় কিংবা গিফট দিব না, তুই সাবিনা এটা দে, এরকম কিছু একটা কি হয়েছে? কারণ দেখলাম না এখনও পর্যন্ত, স্টিল নাও যে পর্যন্ত আমি কথা বলছি সে পর্যন্ত মিমকে কোনো রকম কাউকে কোনো গিফট দিতে, কিন্তু সাবিনা দাওয়াত না দিয়ে হঠাৎ করে কাপড়ের দোকান নিয়ে যে এটা ওটা কিনে দিচ্ছে সবাই।
সবাইকে, এমনি কি নানিকে একজোড়া স্যান্ডেলও কিনে দিয়েছে, হাওয়াই চপ্পল টাইপের। দেখলাম আবার মাঝে একটু থাই স্যুপ নিয়ে বসে সবাই মিলে খেলো। তো সব কিছু মিলে মনে হলো যে সাবিনাকে দাওয়াত দিবে না, এ ধরনের কোনো ডিল তাদের মধ্যে হয়েছে কিনা, যে আমি খাওয়ার খরচ দেবো তুই জামা কাপড় গিফটের খরচ দিবি, এরকম কিছু একটা কথা হয়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। তো আমরা অপেক্ষা করতেই থাকি যে বাপ্পি আসবে, তানজিলা আসবে। তানজিলা তো ভিডিও দিচ্ছে না, তবে খুশি হয়েছে এরা যতই ফাঁদ পাতুক, যত যেভাবেই হোক। বন্ধুরা, আপনারা যেরকম ওদেরকে খুব একটা ভিউ দিচ্ছেন না, আমি খুব খুশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এতদিনের 5-6 বছরের ইউটিউবার পছন্দ থাকতে পারে কিংবা দেখার ইচ্ছা থাকতেই পারে, তবে ভুল করবেন না সেটা ডাউনলোড করে দেখবেন। আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আপনাদের উপর প্লেসড যে এরা কিন্তু ভিউ ধরার যে অপচেষ্টা চালাচ্ছে, সেই জিনিসটা আপনারা খুব একটা সাপোর্ট দিচ্ছেন না। বন্ধুরা, তিশা পরিবারের নিশিসহ প্রায় 5 জন, হ্যাঁ আমার জানা মতে 5 জন প্লে বাটন পাওয়া ইউটিউবার, কিন্তু সেই অনুযায়ী তাদের কোথায় ভিউয়ার্স নেই বললেই চলে। একজন প্লে বাটন পাওয়া ভিউয়ার্স, তার উপর তিশা তো 180K মানে 200K হতে যাচ্ছে, নিশিরও তাই, সবারই যথেষ্ট। ওই পাশে তানজিলা, বাপ্পি, কেউ কারোর চাইতে কম নয়, কিন্তু সেখানে যদি বলি তাহলে 12-13 ভাগের 1 ভাগ তাদের ভিউ হচ্ছে। 10K 13K ঊর্ধ্বে খুব একটা তাদের ভিউ দেখা যাচ্ছে না। এমনি কি জনপ্রিয় বর্তমানে তানজিলা, সেই তানজিলারও ভিউ এখন 20K 25K 30K এর মতো হয়। অর্থাৎ আপনারা এদেরকে এখন অপছন্দ করা শুরু করেছেন। এরা যে চাপাবাজ, এরা যে মিথ্যুক, এরা যে নাটকবাজ, এরা যে ইউটিউবে এসে হ্যাঁ একজন ক্রিয়েটার হিসেবে একটু তো জৌলুসতা থাকবে, একটু নাটক নাটক ভাব থাকবে, একটু রং ঢং করতেই পারে, কিন্তু অত্যাধিক ডেলি ব্লকে এগুলা মেনে নেবে কে? এগুলা থেকে ওদেরকে বের হতে হবে। ওদেরকে এসব নাটকীয়, বেশি নাটকীয় যেগুলা দর্শকরা নিতে পারছে না, এগুলা থেকে সরে আসতে হবে। তাহলে এদের ভিউ আবারও আস্তে আস্তে বেড়ে যাবে। প্রথম দিকে কিন্তু এদের সরলতা, এদের মানে জীবনযাপন দেখতে মানুষ কিন্তু মানে হুমড়ি খেয়ে পড়তো, কিন্তু তারপর যখন এরা নাটকীয় ভাব বেশি আনলো, কৃত্রিমতা ভাব বেশি দেখাতে শুরু করলো, সবাই এদেরকে আস্তে আস্তে দূরে ঠেলে দিচ্ছে। তাই এখনই ওদের সতর্ক থাকতে হবে, এখনই ওদের এমন কিছু দেখাতে হবে যা সত্যি রিয়েলিটি ভাব থাকবে, তার মধ্যে একটু রংচং না হলে তো কেউই দেখবে না। তো মিমের বাসায় সবাইকে উপস্থিত দেখলাম, খুকি কোথায়? খুকি, শারমিন এরা কোথায়? এদের পরিবারের কাউকেই দেখলাম না। হ্যাঁ বুঝলাম শারমিন অসুস্থ, মানে বাসা চেঞ্জ করেছে, সে একটা মানে মেন্টালি অসুস্থতার মধ্যে আছে, ঘর এখনও গুছিয়ে পারেনি। তার হাজবেন্ড দেখলাম চোখের যে অবস্থা, সব কিছু মিলে বাচ্চা দুটো ছোট, কারোর কাছে ছেড়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু খুকির দুটো বাচ্চা, ওই যে তানহা তাবিয়া, তানহা আর আবু তালিব নাকি যেন, ভুলে গিয়েছি, এই দুটো ছেলে মেয়েকে তো দিতে পারতো এদের কাছে, বিশেষ করে তানহা। কেন কেন দিল না কেন? তবে কি এদেরকে দাওয়াত করেনি? ছোট বাচ্চা, এদের আবার দাওয়াত সবার সঙ্গে ফুপু বাড়ি তো আসবে। কি এমন হলো খুকির সঙ্গে যে আবু তালহা থেকে এই যে তানহা, দুজনেই কাউকেই আসতে দিল না? বুঝলাম খুকির মা বড়, তাই খুকির মাকে আসতে দেয়নি, কিন্তু বাচ্চা দুটোকেও আনলো না। সত্যি